উহমম। এই মেয়ে চুপ। দেখছিস না মুখ বেঁধে রেখেছি, তবুও কথা বলার চেষ্টা করছিস কেন? উম্মম। মেয়েটাকে বেঁধে রেখেছি তবুও ছুটার চেষ্টা করছে। বসো, অজ্ঞান করতে বারণ করেছে, না হলে তো অজ্ঞান করে ফেলে রাখতাম। তখন আরেকটা লোক বলল, বসকে বল কাজ শেষ। দাঁড়া, কল দিচ্ছি। তারপর একটু দূরে গিয়ে ওই লোকটা কাউকে কল দেয়। কিছুক্ষণ পর ওপাশ থেকে কল রিসিভ হলে লোকটা বলল, বসো, কাজ শেষ। ফোনের ওপাশে গম্ভীর গলায় কেউ বলে ওঠে, ওকে, আমি আসছি। কথা বলা শেষ করলে ওই লোকটা এদিকে আসলে আরেকটা লোক বলল, কি বলল? আসছে বলছে। এবার বেঁধে রাখা মেয়েটাকে দেখিয়ে বলল, এ তো এখনো মুচড়ামুচড়ি করতাছে। এক কাজ কর, মুখের ট্যাপটা খুলে দেয়। খুললে যদি চিল্লাচিল্লি শুরু করে? চিল্লাচিল্লি করলে আবার লাগিয়ে দিবি, এখন খুলে দে। একটা লোক গিয়ে মেয়েটার মুখের ট্যাপটা খুলে দিল। মুখ খোলা পেয়ে মেয়েটা বলল, আপনারা কারা? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কেউ কিছু বলছে না দেখে মেয়েটা আবার বলে ওঠে, কি হলো, কিছু বলছেন না কেন? আপনার আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? তখন একটা লোক বলে ওঠে, আমাদের বসের অর্ডার। কে আপনাদের বস? দেখুন, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাদের কোনো ভুল হচ্ছে না ম্যাডাম। তারপর লোকটা মেয়েটার সামনে একটা ছবি দেখিয়ে বলল, এটা আপনি তো? মেয়েটা অবাক চোখে ছবির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এটা তো আমি। কিন্তু? আর কোনো কিন্তু না ম্যাডাম। বসো, আমাদের ছবির মেয়েটাকে তুলে আনতে বলেছে, আর ছবির মেয়েটা তো আপনি। কে আপনাদের বস? আমার সাথে তো কারোর কোনো শত্রুতা নেই। তাহলে আমাকে এভাবে তুলে আনতে বলবে কেন? তখন আরেকটা লোক বলে উঠে, সেটা বস আসলে জিজ্ঞেস করে নেবেন। প্লিজ প্লিজ শুনুন নন। মেয়েটাকে আর কিছু বলতে না দিয়ে লোকগুলো রুম থেকে বেরিয়ে যায়। তারপর দরজা আটকে তালা মেরে দে। ওই রুমটাতে কোনো আসবাবপত্র নেই। একটা চেয়ারে মেয়েটাকে বেঁধে রাখা। পাশে কিছু ভাঙ্গা টেবিল পড়ে আছে। রুমটা প্রায় অন্ধকার, শুধু জানালা দিয়ে এক চিলতে আলো আসছে। মেয়েটা অবাক হয়ে চারদিকে তাকায়। অন্ধকারে ভয় পাচ্ছে না ঠিকই, কিন্তু চিন্তা হচ্ছে যে কে ওকে এভাবে বেঁধে রাখল। মেয়েটা হলো ফারিহা। পুরো নাম ফারিহা বিনতে আজাদ। এমপি মহিদুল হক আজাদের একমাত্র মেয়ে। ফারিহার পৃথিবীতে ওর বাবাই সব। ফারিহা দেখতে অনেক সুন্দর। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, চেহারাটা অনেক মায়াবী। তবে একটু বেশিই চিকন। চুলগুলো একদম কোমর পর্যন্ত। চিকন, মায়াবী চেহারা, কোমর পর্যন্ত চুল, এক কথায় অসাধারণ। ফারিহার কোনো ভাই বোন নেই। তাই ফারিহার বাবা যেমন ফারিহার জান, তেমনি ফারিহা ওর বাবার জান। ফারিহা অনার্স থার্ড ইয়ারে পড়ে। আজকে সকালে ভার্সিটিতে আসার সময় রাস্তায় লোকগুলো ওকে তুলে আনে। এমপির মেয়ে হলেও ফারিহা কখনো গাড়িতে করে ভার্সিটিতে যায় না। ও সব সময় সাধারণভাবে চলতে চায়। মিস্টার আজাদ ফারিহাকে গাড়ির কথা বললেও ফারিহা না করে। আর মিস্টার আজাদ মেয়ের অনুরোধ ফেলতে পারে না। ফারিহার 18তম জন্মদিনে ওর বাবা ওকে একটা স্কুটি দিয়েছিল। ফারিহা স্কুটি দিয়েই চলাফেরা করে। আজকে ভার্সিটিতে আসার সময় মাঝরাস্তায় দুটো ব্ল্যাক কার ওর স্কুটি আটকে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে কিছু কালো পোশাক পরা লোক নামে ফারিহাকে কিছু বলার সুযোগ না দিয়েই ও মুখ চেপে ধরে ওদের গাড়িতে উঠায়।
আশেপাশে কেউ ছিল না, তাই কেউ ফারিহাকে কিডন্যাপ হতে দেখেনি। লোকগুলো গাড়িতে তোলে, ওর চোখ মুখ বেঁধে দেয়। চোখ খুললে ফারিহা নিজেকে এই রুমে আবিষ্কার করে। এখন বসে বসে ভাবছে কে এমন হতে পারে যে ওকে কিডন্যাপ করল। লোকগুলো চলে গিয়েছে, প্রায় 1 ঘন্টা হয়ে যাবে। ফারিহার খুব পানি তৃষ্ণা পাচ্ছে। সকালে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে বলে নাস্তা না করে বেরিয়ে যায়। মিস্টার আজাদ অনেকবার নাস্তার কথা বললেও ফারিহা তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। ভেবেছিল ভার্সিটিতে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেবে। এখন পর্যন্ত কিছু খায়নি। এখন প্রচুর পানি তেষ্টা পাচ্ছে। ফারিহা নিচু স্বরে ডাকল, কেউ আছেন? প্লিজ আমাকে একটু পানি দিবেন। কোনো আওয়াজ নেই। ফারিহা ভাবছে লোকগুলো কি চলে গেল নাকি। ফারিহা চেয়ারের সাথে ওর বাঁধা হাতগুলো ছোটাতে মোচড়ামুচড়ি করতে থাকে, কিন্তু কিছুতেই খুলতে পারে না। আশেপাশে এমন কিছু নেই যেগুলো দিয়ে দড়ি কাটবে। ফারিহা একটু নিচু হয়ে মুখ দিয়ে দড়ির বাঁধন খোলার চেষ্টা করে, তখন দরজায় আওয়াজ হয়। মুখ তোলে একজনের অবয় দেখতে পায়। দরজা খোলার কারণে বাহিরের আলো এসে সোজা ফারিহার চোখে পড়ে। ও চোখ পিটপিট করে সামনের মানুষটাকে দেখে। মুখটা দেখা যাচ্ছে না, শুধু একটা ছেলের ছায়া দেখা যাচ্ছে। ফারিহা ওইভাবেই বসে থেকে ভীতু ভীতু চোখে সামনে তাকিয়ে থাকে। ছেলেটা আস্তে আস্তে ফারিহার দিকে এগিয়ে আসে। ফারিহা ছেলেটাকে চেনার চেষ্টা করছে, কিন্তু ছেলেটার মুখে দেখা যাচ্ছে না। ছেলেটা এসে একটা সুইচ টিপে রুমে থাকা লাইট অন করে। তারপর ফারিহা সামনাসামনি একটা চেয়ারে বসে। ফারিহা অবাক হয়ে তাকিয়ে বলল, আয়ান খান। আয়ান ঠোঁট কামড়ে অন্যদিকে তাকিয়ে বাঁকা হাসে। তারপর ফারিহার দিকে তাকিয়ে বলল, আমাকে চেনো তাহলে? ফারিহা আয়ানকে চেনে, যদিও সামনাসামনি ওদের কখনো দেখা হয়নি। ফারিহা খবরের কাগজে, টিভিতে আয়ানকে দেখেছে। আয়ান খান বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তাছাড়া মাফিয়া জগতে ওর বেশ নামডাক। 27 বছরের এই যুবকটি অনেক বড় মাফিয়া। মন্ত্রী মিনিস্টাররাও আয়ানের ভয় কাঁপে। তাছাড়া আয়ান দেখতে তো পুরা হিরো। এই বয়সেই বিজনেস, মাফিয়া জগতে বেশ উন্নতি করেছে। ফারিহা চোখ পিটপিট করে তাকিয়ে বলল, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? কিন্তু কেন? আমার সাথে তো আপনার কোনো শত্রুতা নেই। এমনকি আমাদের কখনো দেখাও হয়নি। তাহলে? ফারিহাকে উত্তেজিত হতে দেখে আয়ান জোরে হেসে দিল। তারপর বলল, আরে আরে রিল্যাক্স। এত হাইপার হচ্ছ কেন? দেখুন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে খুঁজছেন সে আমি না। প্লিজ আমাকে ছেড়ে দিন। তোমার নাম কি? আয়ানের প্রশ্নে ফারিহা থতমত খেয়ে যায়। যে মেয়েটাকে কিডন্যাপ করতে বলেছে সেই মেয়েটার নামই জানে না। ফারিহাকে চুপ থাকতে দেখে আয়ান আবার বলল, কি হলো? নাম বলো। ফারিহা একটু হাসি মুখে বলল, দেখলেন তো, বলেছিলাম না আপনার কোথাও ভুল হচ্ছে। যেখানে আপনি আমার নামই জানেন না সেখানে আমাকে কেন কিডন্যাপ করবেন? আয়ান ফারিহাকে একটা ধমক দিয়ে বলল, তোমাকে এত কথা বলতে বলিনি, নাম বল। আয়ানের ধমকে ফারিহা চুপসে যায়। কাপা কাপা কণ্ঠে বলে উঠে, ফা ফারিহা। আয়ান বিরক্তি নিয়ে বলল, পুরো নাম কি? ফারিহা বিনতে আজাদ। ফারিহার পুরো নাম শুনে আয়ান বাঁকা হাসে। তারপর বলল, বাবা এমপি মুহিদুল হক আজাদ। ফারিহা ভীতু চোখে আয়ানের দিকে তাকিয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আয়ান ঠোঁট কামড়ে হেসে বলল,
তাহলে আমার কোথাও ভুল হচ্ছে না। আপনি আমাকে ধরে এনেছেন কেন? সেটা আস্তে আস্তে জানতে পারবে। কিন্তু আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। তাহলে আপনি আমাকে কেন? আয়ান শান্ত দৃষ্টিতে ফারিহার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে শত্রুতা নেই, কিন্তু তোমার বাবার সাথে আছে। ফারিহা অবাক চোখে তাকিয়ে বলল, বাপির সাথে? হ্যাঁ, তোমার বাপির সাথে। আর তুমি তো তোমার বাপির সবচেয়ে কাছের মানুষ। কাছের মানুষ হারালে কত কষ্ট হয় সেটা মিস্টার আজাদ বুঝুক। আপনার বাপির সাথে কিসের শত্রুতা? আমার বাপি অনেক ভালো। বাপি কখনো কারোর কোনো ক্ষতি করেনি। ফারিহার কথা শুনে আয়ান জোরে হেসে দিল। তারপর হাসতে হাসতে বলল, তুমি তোমার বাপিকে চেনো না? না, আমি আমার বাপিকে ভালো করেই চিনি। আমার বাপি কখনো কারো কোনো ক্ষতি করতে পারে না। সেটা তো সময়ই বলে দেবে। তোমার বাপি কি করেছে আর কি করেনি। আয়ান উঠে চলে যায়। ফারিহা বলে উঠে, শুনুন, প্লিজ শুনুন, আমার বাপি কিছু করেনি। আমাকে ছেড়ে দিন। আয়ান ফারিহার কথা শুনেও না শোনার ভান করে চলে যায়। ফারিহা কাঁদতে কাঁদতে বলল, বাপি কোথায় তুমি? প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। বাপি। এখন সন্ধ্যাবেলা। ফারিহা এখনো সেই রুমে বন্দী। সারাদিন না খাওয়ার ফলে ফারিহার শরীর খুব দুর্বল হয়ে পড়েছে। দুপুরের দিকে একটা লোকের ওকে খাবার দিয়ে গিয়েছিল। ফারিহার হাত খুলে দিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু ফারিহা এক ফোঁটা পানিও মুখে তুলেনি। ওর শুধু একটাই কথা, ওকে ছেড়ে দিতে। লোকটা প্রায় 1 ঘন্টার মতো ফারিহা সামনে বসেছিল। পরে ফারিহা খাচ্ছে না দেখে খাবার নিয়ে ফারিহার হাত বেঁধে চলে যায়। ফারিহা মাথা হেলিয়ে চেয়ারে বসে থাকে। ফারিহা শুধু ভাবছে আর কতদিন ওকে কিভাবে বন্দি থাকতে হবে। কিছুক্ষণ পর আয়ান হুড়মুড় করে ওই রুমে প্রবেশ করে। এসেই ফারিহাকে ঠাস করে জোরে একটা চড় মারে। এমনিতেই না খাওয়ার ফলে ফারিহার শরীর দুর্বল হয়েছিল, তার উপরে এত জোরে চড়। ফারিহা নুয়ে পড়ে। আয়ান শক্ত হাতে ফারিহার গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, দুপুরে খাবার খাসনি কেন? তুই কি ভেবেছিস তুই না খেলে তোকে ছেড়ে দেব? আমার হাত থেকে মুক্তি পাওয়া এত সহজ না মিস ফারিহা। ফারিহা দুর্বল কণ্ঠে বলল, প্লিজ আমাকে ছেড়ে দিন। আয়াত কিছু বলে না, তখন একটা লোক খাবার নিয়ে রুমে প্রবেশ করে। আয়ান লোকটার হাত থেকে খাবার নিয়ে লোকটাকে ইশারা চলে যেতে বলে। লোকটা চলে গেলে আয়ান ফারিহার সামনে চেয়ারে বসে। তারপর ফারিহাকে বলল, খাইয়ে দিচ্ছে, চুপচাপ খেয়ে নাও। ফারিহা দুর্বল আয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আমি খাবো না। আয়ান রেগে ফারিহার দিকে তাকায়, কিন্তু ফারিহা এতে ভয় পায় না। আয়ান ফারিহার সামনে খাবার ধরে, কিন্তু ফারিহা মুখ ফিরিয়ে নেয়। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে ভালোই ভালোই খাবার দিয়েছে তাই এরকম করছো, তাই না? ফারিহা তাচ্ছিল্য আসে আয়ার আবার বলল, না খেলে তো দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল থাকলে আমার সাথে লড়াই করবে কিভাবে? ফারিহা আগের মতোই তাচ্ছিল্য হেসে বলল, আপনিই তো বলেন আপনি না চাইলে আমার নাকি আপনার হাত থেকে আমার মুক্তি নেই। আয়ান হেসে বলিল, এতই যখন বোঝো তাহলে পালানোর চেষ্টা করো না। এখন চুপচাপ খেয়ে নাও। আয়ান আবার ফারিহার মুখের সামনে খাবার তুলে ধরে, কিন্তু ফারিহা মুখ ফিরিয়ে নেয়। আয়ান এক হাতে ফারিহার গাল চেপে ধরে, আরেক হাতে ফারিহার মুখে খাবার দেয়।
তারপর দাঁতে দাঁত চেপে বলল, একদম ফেলবে না। ফারিহা আর উপায় না পেয়ে খাবার খেতে থাকে। এভাবে আয়ান ফারিহাকে সবটা খাবার খাওয়ায়। খাবার শেষে পানি খাওয়ায়। তারপর আয়ান পানি দিয়ে ওর হাত ধুয়ে ফারিহার মুখ মুছে দে। ফারিহা একটু কেঁপে উঠে চোখ পিটপিট করে আয়নের দিকে তাকায়। খাবার খাওয়ার কারণে ওর এখন শরীরটা একটু ভালো লাগছে। ফারিহার এভাবে তাকাতে দেখে আয়ান ফারিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর আমাদের বিয়ে। ফারিহা বিস্ফোরিত চোখে আয়নের দিকে তাকায়। এইমাত্র আয়ান যা বলল ও কি ঠিক শুনেছে? ফারিহা আমতা আমতা করে বলল, বিয়ে? আয়ান ঠোঁট কামড়ে হেসে বলল, হ্যাঁ বিয়ে, আমাদের বিয়ে। তৈরি হয়ে নাও। ফারিহা একটু তেজি কণ্ঠে বলল, কি সব বলছেন আপনি? আপনি এভাবে আমাকে জোর করে বিয়ে করতে পারেন না। আমি সব পারি ম্যাডাম। জোর করে তুলে আনতে পারি আর বিয়ে করতে পারি না? ফারিহা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন আপনার আমার বাপির সাথে শত্রুতা, তার মধ্যে আমাকে কেন টানছেন? তোমার বাপি আমার আপনজন কেড়ে নিয়েছে। আমি তোমার বাপির আপনজন কেড়ে নেব। আর তুমি তো তোমার বাপির সবচেয়ে আপনজন, তাই না মিস ফারিহা? ফারিহা কিছু বলতে নিলে আয়ান আবার বলে উঠে, আর আমাদের সমাজে একটা মেয়ের থেকে প্রতিশোধ নিতে হলে সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাকে বিয়ে করা। সো কিছুক্ষণ পর আমাদের বিয়ে। ফারিহা কাঁদো কাঁদো কণ্ঠে বলেল, আমি আপনাকে বিয়ে করব না। আপনার পায়ে পড়ি, প্লিজ আমাকে ছেড়ে দিন। আয়ান ফারিহার চোখের পানি মুছে দিয়ে আদুরে কণ্ঠে বলল, হেই ফারিহা, কান্না করে না সোনা। কিছুক্ষণ পর তো আমাদের বিয়ে। কাঁদছ কেন? আমি বাপির কাছে যাব। এই দেখো, এত বড় মেয়ে হয়ে গিয়েছে, এখনো বাপি বাপি করে। কিছুক্ষণ পর আমাদের বিয়ে। আর বিয়ের পর তুমি আমার সাথে আমার বাড়িতে থাকবে। তোমাকে তিলে তিলে কষ্ট দিতে হবে তো? ফারিহা কান্না করতে করতে বলল, না প্লিজ, এরকম করবেন না। আমি। আয়ান ফারিহার ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল, হুঁশার কোনো কথা না। আমি দুজনকে পাঠাচ্ছি। তোমাকে রেডি করে দেবে। আমি যেন কোনো কমপ্লেন না শুনি। চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো তৈরি হবে, ওকে? তারপর আয়ান বাঁকা হেসে ফারিহার গাল টেনে বলল, বাই, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। ফারিহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আয়ান রুম থেকে বেরিয়ে যায়। ফারিহা কান্না করতে করতে জোরে চিৎকার দিয়ে বলল, বাপি। ফারিহা কান্না করছে তখন দুটো মেয়ে ওই রুমে প্রবেশ করে। একজন এসে ফারিহার হাতের মুখের বাঁধন খুলে দেয়। আরেকজন পায়ের বাঁধন খুলে দেয়। তারপর বলল, ম্যাম চলুন। ফারিহা শক্ত কণ্ঠে বলল, আমি যাব না। ম্যাম, আপনি যদি না যান তাহলে স্যার আমাদের বকাবকি করবে। প্লিজ চলুন। বললাম তো আমি কোথাও যাব না। মেয়ে দুটো একজন আরেকজনের দিকে তাকিয়ে দুজন দুদিক থেকে ফারিহাকে শক্ত করে ধরে। ফারিহা ছুটার চেষ্টা করে। মেয়েগুলো ফারিহাকে অন্য একটা রুমে নিয়ে আসে। ফারিহা ঝটকা মেরে মেয়ে দুটো থেকে সরে যায়। এই রুমটা আগের রুমের তুলনায় অনেক ভালো। বেড, কাভার্ড, ড্রেসিং টেবিল, অনেক কিছুই আছে। একদম সাজানো গোছানো। ফারিহা ভাবে ও বর্তমানে কোথায় আছে, কিন্তু কিছুই বুঝতে পারে না। তখন এই মেয়েগুলোর থেকে একটা মেয়ে এসে ফারিয়ার হাতে শাড়ি দিয়ে বলল, ম্যাম, এটা পরে নিন। ফারিহা একবার শাড়ির দিকে তাকিয়ে রাগী চোখে বলল, আমি পরব না। মেয়েটা হেসে বলল,
ম্যাম, আপনি যদি নিজের না পারেন তাহলে আমরা কিন্তু জোর করতে বাধ্য হব। তোমরা কি আমাকে থ্যাট দিচ্ছ? তখন আরেকটা মেয়ে বলল, থ্যাট না ম্যাম, এটা স্যারের অর্ডার। ফারিহা বুঝতে পারে ও যদি এখন শাড়ি না পরে তাহলে মেয়েগুলো জোর করে পরাবে। তাই কিছু না বলে মেয়েটার হাত থেকে শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারিহার মা না থাকলেও ও সব কাজ জানে, রান্না করা, ঘরের সব কাজ করা, এমনকি শাড়ি পরতেও পারে। যদিও ফারিহার বাপি ওকে কাজ করতে দেয় না, তবুও ফারিহা মোটামুটি সবকিছুই পারে। ফারিহা শাড়ি পরে বেরিয়ে আসে। লাল টকটকে বেনারসির মধ্যে গোল্ডেন কালারের ছোট ছোট ফুলের কাজ। খুব সুন্দর বেনারসিটা। ফারিহা ওয়াশরুম থেকে বের হলে মেয়ে দুটো ফারিহাকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসায়। ফারিহা কিছু বলে না, চুপচাপ বসে থাকে, কারণ ও জানে এখন কিছু বলে লাভ নেই। ফারিহা আশায় আছে হয়তো ওর বাপি ওকে বাঁচাবে। মেয়েগুলো ফারিহাকে সাজাতে শুরু করে দে। গলায় সোনার নেকলেস, হাতে বালা, ডায়মন্ডের চুড়ি। ফারিহার কানে আগে থেকে ডায়মন্ডের ছোট ছোট একজোড়া দুল ছিল। একটা মেয়ের দুলগুলো খুলতে গেলে ফারিহা বাধা দিয়ে বলল, এগুলো খুলবেন না প্লিজ। মেয়েটা হেসে বলল, স্যারের অর্ডার, স্যার যা যা দিয়েছে এই সব কিছু দিয়ে আপনাকে সাজাতে। আপনার বাবার বাড়ির কিছু যেন না থাকে। ফারিহার রাগে হাত মুঠো করে ফেলে। মেয়েটা দলগুলো খুললে ফারিহা বলল, এগুলো আমাকে দিন। মেয়েটার কিছু না বলে ফারিহার হাতে দুলগুলো দিয়ে দে। ফারিহা দুলগুলোর দিকে তাকিয়ে থাকে। দুলগুলো ফারিহা এইচএসসিতে গোল্ডেন A+ পাওয়াতে ওর বাপি ওকে দিয়েছিল। ফারিহা এত দামি গিফট নিতে চায়নি, কারণ ও সবসময় সিম্পলভাবে থাকতে পছন্দ করে। কিন্তু ওর বাপি ভালোবেসে ডায়মন্ডের দুলগুলো দিয়েছিল, তাই ফারিহা আর কখনো এগুলো কান থেকে খোলেনি। আর আজকে দুলগুলো। মেয়ে দুটো ফারিহাকে একদম বউয়ের মতো সাজিয়ে দে। মাথায় একটা মুকুট দিয়ে লাল ওড়নাটা লাগিয়ে দে। ফারিহা আয়নায় নিজের দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে যায়। ওকে একদম বউ লাগছে। ফারিহা তাচ্ছিল্য হাসে। এভাবে ওর বিয়ে হবে কখনো ভাবতে পারেনি। ফারিহার ভাবনার মাঝে একটা মেয়ে বলে উঠে, ম্যাম চলুন। ফারিহার কোনো কথা না বলে একদম রোবটের মতো হেঁটে মেয়েটার সাথে বাইরে যায়। ফারিহা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা দেখছে। দেখে তো মনে হচ্ছে এটা আয়ানের বাড়ি। তার মানে ও এতক্ষণ আয়ানের বাড়িতে বন্দি ছিল। ফারিহা ভেবেছিল ওকে হয়তো কোনো গোডাউনে বন্দি করে রেখেছে, কিন্তু না, ও আয়ানের বাড়ির স্টোররুমে বন্দি ছিল। বাড়িটা অনেক বড়, দেশি বিদেশি আসবাবপত্র দিয়ে সাজানো। ফারিহাদের বাড়িটাও অনেক সুন্দর, তবে আয়ানের বাড়িটা আরও বড়। মেয়ে দুটো ফারিহাকে দুদিক থেকে ধরে নিচে নামায়, আর ফারিহা শাড়ির কুচিগুলো ধরে এদিক ওদিক তাকিয়ে নিচে নামছে। আয়ান একবার ফারিহার দিকে তাকায়, তারপর সাথে সাথে চোখ সরিয়ে নেয়। ফারিহা নিচে গিয়ে আয়ানকে দেখে। আয়ান ব্লু কালারের কোট প্যান্ট পরে আছে, হাতে দামি ঘড়ি, চুলগুলো স্টাইল করা, পায়ে দামি শু। ফারিহা আয়ানের থেকে চোখ ফিরিয়ে নিয়ে দরজার দিকে তাকায়। ফারিয়াকে দরজার দিকে তাকাতে দেখে আয়ান বাঁকা হেসে বলল, পালানোর চেষ্টা করছো নাকি? আয়ানের কথায় ফারিহার কোনো ভাবান্তর হয় না, সেইভাবে দরজার দিকল তাকিয়ে থাকে। ফারিয়া ওর বাপির অপেক্ষায় আছে। আচ্ছা, ওর বাপি কি জানে যে ও এখন আয়ানের বাড়িতে আছে?
ফারিহার ভাবনার মাঝেই আয়ান ফারিহার হাত ধরে সোফায় নিয়ে বসায়। ফারিহা চারদিকে তাকিয়ে দেখে এখানে কয়েকজন গার্ড, বাসার সার্ভেন্টরা, পাঞ্জাবি টুপি পরা একটা লোক আর কালো কোট পরা একজন লোক বসে আছে, হাতে কিছু কাগজপত্র। ফারিহা চারদিকে তাকিয়ে আয়ানের আপনজন হবে এরকম কাউকে দেখতে পায় না। ফারিহা সবাইকে দেখছে, তখন আয়ান ফারিহার দিকে একটা কাগজ এগিয়ে দেয়। ফারিহা দেখেছে কালো কোট পরা লোকটা আয়ানকে কাগজটা দেয়াতে আয়ান সাই করে, তারপর ফারিহাকে দে। ফারিহা জিজ্ঞাসু দৃষ্টিতে আয়নের দিকে তাকালে আয়ান বলল, আমাদের ম্যারেজ রেজিস্ট্রি পেপার, সাইন করো। ফারিহা শক্ত হয়ে বসে থাকে, বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওর বাপি কি আসবে না ওকে বাঁচাতে? ফারিহাকে দরজার দিকে তাকাতে দেখে আয়ান আবার হাসে। তারপর বলল, তোমার বাপি আসবে না, সাইন করো। না, আমি সাইন করব না, আমি আপনাকে বিয়ে করব না। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, সাইন করো বলছি। ফারিহা বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি সাইন করব না, করব না। ফারিহার কথা শেষ হওয়ার আগেই আয়ান সবার সামনে ফারিহাকে ঠাস করে একটা চড় মেরে দে। তারপর ফারিহার গাল চেপে ধরে বলেল, যদি বাবার ভালো চাও তাহলে সাইন করে দাও। ফারিহা ভীত চোখে আয়ানের দিকে তাকায়। তারপর এখানে উপস্থিত সবার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আয়ান আবার বলল, আমি চাইলে এক্ষুনি তোমার বাবাকে মেরে ফেলতে পারি। আয়ানের কথা শুনে ফারিহার বুকটা ধক করে ওঠে। এই পৃথিবীতে তো বাবাই আছে ওর আপনজন, ও বাবাকে হারাতে পারবে না। ফারিহা কান্না করে অন্যদিকে তাকিয়ে বলল, প্লিজ কেউ আমাকে বাঁচান। ফারিহার কথা শুনে আয়ান জোরে হেসে দেয়। তারপর হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় ওরা তোমার কথা শুনবে? ওরা আমার লোক। ফারিহা ফুপিয়ে কান্না করে দে। আয়ান ফারিহার কাঁধে হাত রেখে বলল, আর যদি চড় খেতে না চাও আর বাবাকে বাঁচাতে চাও তাহলে চুপচাপ সাইন করো। ফারিহা আবার দরজার দিকে তাকায়। না, ওর বাবা আসবে না। ওর বাবা হয়তো জানেই না যে ও এখানে আছে। ফারিহা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে আয়ান আবার বলল, তুমি সাইন করবে নাকি তোমার বাবাকে? না না, করছি। গুড গার্ল। ফারিহা পাথরের মতো সোফায় বসে। ওর কোনো অনুভূতি হচ্ছে না, একদম রোবট হয়ে গিয়েছে। ফারিহা কখনো স্বপ্নেও ভাবেনি ওর বিয়ে এভাবে হবে। আয়ান ফারিহার হাতে কলম হাতে দে। ফারিহা শেষবারের মতো দরজার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে কান্না করে দে। তারপর আর কোনো উপায় না পেয়েও পেপারে সাইন করে দে। ফারিহা সাইন করা শেষ হলে কালো কোট পরা লোকটা হেসে বলল, আপনার আজ থেকে আইনগতভাবে স্বামী স্ত্রী। ফারিহার কোনো কথা কানে যাচ্ছে না, ও একদম মূর্তি মতো বসে আছে। তারপর পাঞ্জাবি টুপি পরা লোকটা ধর্মীয় মতে ওদের বিয়ে পড়ায়। ফারিহাকে যখন কবুল বলতে বলে ও কিছু না ভেবে কবুল বলে দেয়। আসলে ফারিহার কোনো অনুভূতিই হচ্ছে না, ওকে যেটা করতে বলা হচ্ছে সেটাই করছে। আজকে ওর বিয়ে হয়ে গিয়েছে। টুপি পরা লোকটা বলেল, আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হল। তারপর আয়ানের সাথে কথা বলে লোকগুলো চলে যায়। ওরা কি কথা বলে ফারিয়া শুনতে পায় না, ওর আশেপাশে কোনো দিকে খেয়াল নেই। আয়না এসে হঠাৎ ফারিহাকে কোলে তুলে নেয়। এবার যেন ফারিহার হুঁশ আসে। ফারিহা একদৃষ্টিতে ছলছল চোখে আয়ানের দিকে তাকায়। আয়ান ফারিহার দিকে তাকিয়ে একটু হেসে ওকে নিয়ে উপরের রুমে যায়। উপরে এসে আয়ান ফারিহাকে একটা রুমে নিয়ে আসে। এখন রাত 10টা।
আয়ান ফারিহাকে রুমে এনে নিচে নামিয়ে দে। তারপর ফারিহার দিকে তাকিয়ে বলল, এটা আজ থেকে আমাদের রুম। আজকে প্রথম দিন, তাই তোমাকে কোনো কষ্ট দিব না। তবে কাল থেকে প্রস্তুত থেকো, তোমার বাবার শাস্তি তোমাকে ভোগ করতে হবে। ফারিহা প্রাণহীন চোখে আয়ানের দিকে তাকায়। আয়ান ফারিহার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ওয়াশরুমে চলে যায়। ফারিহার রুমটা দেখতে থাকে। রুমের সবকিছু কালো, বেড কভার কালো, পর্দাও কালো, এমনকি দেয়ালের রঙও কালো। কাভার্ডটা সাদা, কালো সাদার সুন্দরী। ফারিহা ভাবছে ওকে না পেয়ে ওর বাপি অনেক টেনশন করছে হয়তো। আচ্ছা, বাপি অসুস্থ হয়ে যাবে না তো? ফারিহার বুকটা কেঁপে ওঠে। ফারিহা ব্যালকনিতে যায়। ব্যালকনিটা অনেক বড়। ফারিহা অবাক হয়ে দেখে যে ব্যালকনিতে কোনো ফুল গাছ নেই, সব ক্যাকটাস গাছ। ক্যাকটাস গাছও কারোর এত পছন্দ? কিন্তু ফারিহার রুমের ব্যালকনিতে পুরো ফুল গাছে ভরা। এত এত ফুল গাছ। ফুল গাছ ফারিহার অনেক পছন্দ, আর এখানে ফুলই নেই। ফারিহা ব্যালকনি থেকে বাইরের দিকে তাকায়। সামনের বাগানে রং বেরঙের লাইট জ্বলছে। গেটের দুপাশে বড় দুটো লাইট। রাত হওয়ার কারণে লাইটের আলোয় যতটুকু যায় ফারিহা ততটুকুই দেখে। বাড়ির সামনে অনেক বডিগার্ড রয়েছে। গেইটেও দুজন বডিগার্ড পায়চারি করছে। ফারিহার চারদিক দেখছে, তখন পেছনে থেকে আয়ান ফারিয়ার কাছে এসে বলল, ডিনার করবে, চলো, তার আগে ফ্রেশ হয়ে নাও। ফারিহা আয়ানের দিকে তাকায়। আয়ান কোট প্যান্ট খুলে একটা নরমাল টি শার্ট আর একটা ট্রাউজার পরেছে। চুলগুলো হালকা ভেজা। আয়ানকে অনেক হ্যান্ডসাম লাগছে। ফারিহাকে এভানো তাকাতে দেখে আয়ান ভ্রু নাচায়। ফারিহা তাড়াতাড়ি চোখ সরিয়ে নিয়ে বলল, আমি খাবো না। কেন? দেখো, আমি নাটক করা একদম পছন্দ করি না। চলো। ফারিহা আমতা আমতা করে বলল, সন্ধ্যাবেলায় আপনি খাইয়ে দিয়েছিলেন, তাই এখন খিদে নেই। এখন আর খাবো না। ওকে, ইওর উইশ। এটা বলে আয়ান একবার ফারিহার দিকে তাকিয়ে চলে যায়। ফারিহার খিদে থাকলেও আজকে ওর গলা দিয়ে খাবার নামবে না। ফারিহা আজকে সকালেও ভাবতে পারেনি ওর সাথে এরকম কিছু হবে। সবকিছু কেমন ঝড়ের বেগে হয়ে গেল। ওর জীবনটা এক ঝটকায় পাল্টে গেল। আজ থেকে ফারিহা বিবাহিত। আয়ান ওর স্বামী, যে কিনা ওর বাবার শত্রু। তাও কেমন শত্রু সেটা ফারিহার জানা নেই। কেন আয়ান ওর বাপির উপর রাগ সেটা ও জানে না। ফারিহার নিজেকে কেমন যেন পুতুল পুতুল মনে হচ্ছে। ঠিকই তো, ও তো পুতুলি। তাই তো আয়ান ওকে নিয়ে কিছুদিন খেলে, তারপর ছুঁড়ে ফেলে দেবে। ফারিহা তাচ্ছিল্য হেসে ব্যালকনির দেয়াল ঘেঁষে নিচে বসে পড়ে। প্রায় ঘণ্টাখানেক পর আয়ান রুমে আসে। রুমে এসে ফারিহাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকায়। তারপর ব্যালকনিতে গিয়ে দেখে ফারিহা নিচে বসে এক ধ্যানে বাইরের দিকে তাকিয়ে আছে। আয়ান ভাবছে, যাওয়ার সময় মেয়েটাকে বেকনিতে দেখে গেলাম, এখনো এখানে বসে আছে। আয়ান রুম থেকে একটা প্যাকেট এনে ফারিহার দিকে প্যাকেটটা ছুঁড়ে মেরে বলল, চেঞ্জ করে নাও। এভাবে হঠাৎ প্যাকেটটা ছুঁড়ে মারায় ফারিহা ভয় পেয়ে যায়। তারপর প্রশ্নসূচক চোখে আয়নের দিকে তাকালে আয়ান বলল, শাড়ি পরে ঘুমোতে পারবে না, চেঞ্জ করে নাও। আজকে এই একটাই জোগাড় করতে পেরেছি, কালকে তোমার জন্য শপিং করে আনব। আয়ান ফারিহাকে কিছু বলতে না দিয়ে রুমে চলে যায়। ফারিহা কিছুক্ষণ ব্যালকনিতে বসে থেকে রুমে যায়।
গিয়ে দেখে আয়ান ল্যাপটপে কাজ করছে। ফারিহা ড্রেসিং টেবিলের সামনে এসে একে একে গয়নাগুলো খুলতে থাকে। আয়ান একনজর ফারিহার দিকে তাকিয়ে আবার কাজে মন দিল। ফারিহা গয়নাগুলো খুলে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। এভাবে শাড়ি পরে থাকতে ফারিহাও বিরক্ত লাগছিল। ফারিহা প্যাকেটটা খুলে দেখে একটা হালকা গোলাপি রঙের একটা থ্রি পিস। ফারিহা শাড়ি খুলে থ্রি পিসটা পরে নিল। তারপর চোখে মুখে পানি দিয়ে একটু ফ্রেশ হয়ে ওর বাবার দেওয়া দুলগুলো পরে নিল। ওই মেয়েটার থেকে দুলগুলো নিয়ে ফারিহা ওর হাতের মুঠোয় রেখে দিয়েছিল। দুলগুলো পরে কেন জানি অনেক শান্তি লাগছে। ফারিহা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে আয়ান শোয়ার প্রস্তুতি নিচ্ছে। ফারিহাকে বেরুতে দেখে আয়ান বলল, ভেবেছিলাম তোমাকে ব্যালকনিতে থাকতে দিব, কিন্তু তুমি রুমে এসে কোনো চিল্লাচিল্লি করনি। একদম গুড গার্ল হয়ে থেকেছ, তাই এখন শুতে পারো। গুড নাইট। আয়ান ফারিহাকে কিছু বলতে না দিয়ে রুমের লাইট অফ করে দিল। ফারিহা ও একবার আয়ানের দিকে তাকিয়ে সোফায় গিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ফারিহা সকালে ঘুম থেকে উঠে চোখ খুলেই প্রথমে আয়ানকে দেখতে পায়। আয়ান আয়নার সামনে দাঁড়িয়ে হাতে ঘড়ি পরছে। তারপর চুলগুলো ঠিক করে বডি স্প্রে মেরে ফারিহার দিকে তাকায়। ফারিহাকে এভেবে আয়ানের দিকে তাকিয়ে থাকতে দেখে আয়ান বলল, কি দেখছ? আয়ানের কথায় ফারিহার ধ্যান ভাঙ্গে। ফারিহা তাড়াতাড়ি চোখ সরিয়ে নেয়। তারপর কিছুক্ষণ উসখুস করে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? কোথায় আবার? অফিসে। ফারিহা বাচ্চাদের মতো বলল, আমি বাপির কাছে যাব। আয়ান শান্ত চোখে ফারিহার দিকে তাকায়। তারপর বলল, আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে আর বাবাকে ভুলে যাও। এটা বলে আয়ান ফারিহাকে আর কিছু বলতে না দিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে যায়। আর এইদিকে ফারিহা স্তব্ধ হয়ে বসে থাকে। সোফায় ঘুমানোর কারণে ওর ঘাড় ব্যথা করছে। ফারিহা আগে কখনো এরকম ছোট জায়গায় ঘুমায়নি। সব সময় একলা বড় খাটে ঘুমিয়েছে। তাই আজকে সোফায় ঘুমানোর কারণে হাত পা ও ব্যথা করছে। ফারিহার আজকে দেরিতে ঘুম ভাঙ্গে। এমনিতে ও ফজরের সময় উঠে পড়ে, কিন্তু কালকে রাত্রে একটুও ঘুমাতে পারেনি। একে তো নতুন জায়গা, তার উপর কালকে ওর উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে। কি করে ঘুম আসবে? অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ভোরের দিকে ঘুম আসে। তাই আজকে দেরিতে ঘুম থেকে উঠে ফারিহা সোফা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে যায়। নিচে অনেক সার্ভেন্ট আছে, একজন এক এক কাজ করছে। ফারিয়াকে দেখে একটা মহিলা সার্ভেন্ট বলে উঠে, ম্যাম বসুন, আপনাকে ব্রেকফাস্ট দিচ্ছি। ফারিহা একটু হাসি মুখে বলল, আমাকে ম্যাম বলতে হবে না, আমার নাম ফারিহা। কিন্তু আমরা তো স্যারকে স্যার বলে ডাকি, তাই আপনাকে। উনাকে যা বলার বলুন, কিন্তু আমাকে নাম ধরে ডাকলে খুশি হব। মহিলাটা হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ফারিহা বলে ডাকব। এখন বসো, আমি ব্রেকফাস্টে দিচ্ছি। ফারিহার একটুও খেতে ইচ্ছে করছিল না, কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় আয়ান যে খাইয়ে দিয়েছিল তারপর আর কিছু খায়নি। এখন অনেক খিদে পেয়েছে, তাই খাবার জন্য বসে পড়ে। কিছুক্ষণ পর একটা সার্ভেন্ট এসে ফারিহাকে ব্রেকফাস্ট দেয়। ব্রেকফাস্ট শেষ করে ফারিহা ওই মহিলাটাকে বলল, আপনার কাছে ফোন আছে? মহিলাটা মুখ গোমরা করে বলল, সরি ফারিহা, স্যার বারণ করেছে তোমাকে ফোন দিতে। আমরা স্যারের অর্ডার অমান্য করতে পারব না। ফারিহা বুঝতে পারে এখানে কেউ ওর কথা শুনবে না,
তাই আর কথা না বাড়িয়ে উপরে চলে আসে। ফারিহার কিছু ভালো লাগছে না। বাপির সাথে কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, বাপি কি ওকে না পেয়ে অনেক টেনশন করছে? বাপি ঠিক আছে তো? কিভাবে যোগাযোগ করব? সারাদিন ফারিহার একলা কাটে। ফারিহা পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখেছে। এতগুলো সার্ভেন্ট থাকা সত্ত্বেও ফারিহা কারোর থেকে একটা ফোন নিতে পারেনি। ফারিহা একবার বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। গেটের কাছে যেতেই বডিগার্ডরা ওর পথ আটকায়। ফারিয়া পালাতে চেয়েও পালাতে পারেনি। বিকেলের দিকে ফারিহা ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। তখন হঠাৎ বাপির কথা মনে করে ফুপিয়ে কেঁদে দেয়। ও কবে এই বন্দি জীবন থেকে মুক্তি পাবে? আয়ান রাত 10টার দিকে বাড়িতে আসে। রুমে ঢুকে দেখে রুম একদম অন্ধকার। আয়ান ভ্রু কুঁচকে লাইট অন করে দেখে ফারিহা গুটিসুটি মেরে সোফায় ঘুমিয়ে আছে। কাত হয়ে ঘুমানোর কারণে ফারিহার ওড়নাটা সরে গিয়ে বুকের ভাঁজ বোঝা যাচ্ছে। আয়ান 2 সেকেন্ড তাকিয়েই চোখ সরিয়ে নেয়। তারপর তাড়াতাড়ি ওয়াশরুমে চলে যায়। ফারিহা কখনো এত তাড়াতাড়ি ঘুমায় না। আজকে অনেক কান্না করেছিল। কান্না করতে করতে ডিনার না করেই সোফায় শুয়ে কখন ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। আয়ান ওয়াশরুম থেকে বেরিয়ে একটা টি শার্ট পরে কাবার্ড থেকে একটা চাদর নামিয়ে ফারিয়ার গায়ে জড়িয়ে দেয়। তারপর নিচে চলে যায়। নিচে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আয়ান ল্যাপটপ অন করে আজকের ইমেইলগুলো চেক করতে থাকে। তখন একজন সার্ভেন্ট এসে আয়ানকে কফি দিয়ে যায়। সকালে আর রাত্রে কফি খাওয়া আয়ানের অভ্যাস। তারপর অনেকক্ষণ কাজ করে 11:30টার দিকে ডিনার করতে যায়। আয়ান একটা সার্ভেন্টকে জিজ্ঞেস করে, ফারিহা খেয়েছে? না স্যার, ম্যামকে তো বিকালের পর আর নিচে নামতে দেখিনি। আয়ান একবার ভাবে ফারিহাকে ঘুম থেকে তোলে খাবার খাওয়াবে। তারপর আবার ভাবে না খেয়ে ঘুমিয়েছে তো না খেয়ে থাক। এত আদিক্ষেতার কি আছে? ডিনার শেষ করে অনেকক্ষণ পর আয়ান রুমে আসে। আয়ান এটা ভেবেই অবাক হয় যে আয়ান এসেছে, ওয়াশরুমে গিয়েছে, রুমের লাইট অন করেছে, রুমে আওয়াজ করেছে, তবুও ফারিহার ঘুম ভাঙ্গেনি। এই মেয়েটা কি কুম্ভকর্ণের মতো ঘুমায় নাকি? আয়ান অনেকবার ফারিহা দিকে তাকিয়ে লাইট অফ করে বেডে শুয়ে পড়ে। আয়ান শুয়ে পড়লে ফারিহা চোখ খুলে। আসলে আয়ান রুমে আসার পরই ফারিহার ঘুম ভেঙে যায়। কিন্তু ফারিহার আয়নের সাথে কথা বলার একদম ইচ্ছে নেই, তাই ঘুমের ভান করে পড়ে থাকে। ফারিহা আয়ানের দিকে তাকায়। যদিও অন্ধকারের কারণে আয়ানকে ভালো করে দেখা যাচ্ছে না। ফারিহা সোজা হয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। ওর চোখের কোণা দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। সকালে আজকে ফারিহা আয়ানের আগে ঘুম থেকে উঠে পড়ে। তারপর ফ্রেশ হয়ে নামাজ পড়ে ছাদে চলে যায়। আয়ান ঘুম থেকে উঠে সোফার দিকে তাকিয়ে ফারিহাকে না দেখে ভ্রু কুঁচকায়। তারপর আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে রুমে এসে দেখে ফারিহার রুমে আসছে। আয়ান ফারিহাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? ফারিহা আমতা আমতা করে বলল, ছাদে। আয়ান শান্ত দৃষ্টিতে ফারিহার দিকে তাকালে ফারিহা একটু হেসে বলল, চিন্তা করবেন আপনারা, এত বডিগার্ডদের নজর পেরিয়ে আমি পালাতে পারব না। ফারিহার কথা শুনে আয়ান বাঁকা হাসে। তারপর ফারিহাকে কয়েকটা শপিং ব্যাগ দেখিয়ে বলল, তোমার ড্রেস রাতে এনেছিলাম, কিন্তু এসে দেখি তুমি ঘুমিয়ে পড়েছ। ফারিহা একটু কৌতুকের সুরে বলল, আপনি আমার জন্য শপিং করেছেন? আয়ান ফারিহার কথা শুনে একটু জোরেই হাসে। তারপর বলল, তোমার জন্য শপিং করা বাদে আমার আরও অনেক কাজ আছে।
এগুলো আমার অফিসের একটা ফিমেল স্টাফকে দিয়ে কিনিয়েছি। ওহ। আয়ান অফিসের জন্য রেডি হচ্ছে। অনেকক্ষণ ধরে ফারিহা আয়ানের কাছে এসে উসখুস করছে। হাত কচলাচ্ছে দেখে আয়ান বলল, কিছু বলবে? হ্যাঁ মানে, যা বলার সোজাসুজি বলো। আমি ভার্সিটিতে যেতে চাই, ফারিহা এক নিঃশ্বাসে বলে ফেলল। আয়ান ফারিহার দিকে তাকালে ফারিহা ভয় ভয় বলল, দেখুন আমি পড়াশোনা করতে চাই। আপনি যা বলবেন আমি মেনে নেব, কিন্তু আমার পড়াশোনাটা বন্ধ করবেন না প্লিজ। আয়ান হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, কিসে পড়ো? এবার মনে হয় ফারিহার মাথায় বাজ পড়ছে। মানে যে মেয়েটাকে বিয়ে করল সেই মেয়েটা কিসে পড়ে সেটাই জানে না, এমনকি নামটাও জানত না। শুধু জানে ফারিহা এমপি আজাদের মেয়ে, তাই ওকে বিয়ে করল। লোকটা কি পাগল নাকি? আয়ান ফারিহার দিকে তাকিয়ে আছে দেখে ফারিয়া বলল, অনার্স থার্ড ইয়ারে। ওয়েল, তুমি পড়াশোনা করতে চাইলে আমি কোনো বাধা দেব না। তুমি ভার্সিটি যেতে পারো। আয়ানের কথা শুনে ফারিহা একটা মিষ্টি হাসি দেয়। ও ভাবতে পারেনি আয়ান ওকে ভার্সিটি যেতে অনুমতি দেবে। আর আয়ান অবাক চোখে ফারিহার হাসি দেখে। মেয়েটাকে এই বাড়িতে আনার পর আয়ান একবারও হাসতে দেখেনি। এই প্রথম ফারিহাকে হাসতে দেখল। হাসলে ফারিহার গালে টোল পড়ে। তখন অনেক কিউট লাগে। আয়ান ফারিহার থেকে চোখ সরিয়ে নেয়। ফারিহার সেদিকে খেয়াল নেই। ও মন খারাপ করে বলল, কিন্তু আমার স্কুটিটা? হেই, তুমি কি ভেবেছ স্কুটি দিয়ে ভার্সিটিতে যাবে? নো নো, আমার গার্ডসরা তোমাকে পৌঁছে দেবে। আবার ওরাই তোমাকে নিয়ে আসবে। আয়ানের কথা শুনে ফারিহার মন খারাপ হয়ে যায়। কারণ ওর কখনো এসব গার্ড ফার্ড ভালো লাগে না। এমপির মেয়ে হওয়ার কারণে মিস্টার আজাদ ফারিহার সেফটির জন্য ওর সাথে বডিগার্ড দিয়েছিল। কিন্তু ফারিয়া জিদ করেছে যে ওর সাথে বডিগার্ড রাখবে না। এভাবে নাকি স্বাধীনভাবে বাঁচা যায় না। 2 দিন অভিমান করে খাবারও খায়নি। তারপর মিস্টার আজাদ বলেছে ঠিক আছে, ও একা একা চলাফেরা করতে পারে। কিন্তু মিস্টার আজাদ বললেও ফারিহা জানে দূর থেকে ঠিকই ওর বাবার বডিগার্ডরা ওর উপর নজর রাখত। কিন্তু ফারিহা সেসবের তোয়াক্কা না করে নিজে স্কুটি নিয়ে স্বাধীনভাবে চলত। কিন্তু এখন আবার সেই গার্ডের নজরে থাকতে হবে। ফারিহার ভাবনার মাঝে আয়ান বলে উঠল, এত ভেবে লাভ নেই। ভার্সিটিতে যাচ্ছ বলে ভেবো না পালিয়ে যেতে পারবে। তোমাকে সব সময় আমার নজরে রাখব। সো পালানোর চেষ্টা করো না। ফারিহা কিছু বলল না। এখন কিছু বললে যদি হিতে বিপরীত হয়ে যায়, যদি ওকে ভার্সিটিতে যেতে না দে। তাই ফারিহা আয়ানের কথা মেনে নিল। ভার্সিটিতে এসে গাড়ি থেকে নেমে ফারিহা জোরে নিঃশ্বাস নেয়। মনে হচ্ছে অনেক দিন পর মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। 2 দিন আয়ানের বাড়িতে বন্দি ছিল, এতেই ওর দম বন্ধ হয়ে আসার উপক্রম। আয়ানের কথা মতো ফারিহাকে আয়ানের বডিগার্ডরা ভার্সিটিতে পৌঁছে দিল। ওরা এখানেই থাকবে ফারিহার উপর নজর রাখার জন্য। ফারিহার এসব ভালো লাগছে না, তবুও ও যে ভার্সিটিতে আসতে পেরেছে এটা ভেবেই অনেক খুশি। শিহাব আর নৌসিন ক্যাম্পাসের একটা জায়গায় বসে কথা বলছিল। ওদের দুজনের মন খারাপ। ওদের বন্ধুকে পাওয়া যাচ্ছে না। একটু কথা বলে আবার দুজনে চুপ হয়ে যায়। ফারিহা ক্যাম্পাসে এসে নৌসিন আর শিহাবকে দেখে দৌড়ে নৌসিনের ওপর ঝাঁপিয়ে পড়ার মতো জড়িয়ে ধরে। হঠাৎ কেউ এভাবে জড়িয়ে ধরায় নৌসিন একটু পিছিয়ে যায়। শিহাব অবাক হয়ে ফারিহাকে দেখছে।
ফারিহা নৌসিনকে ছাড়ছেই না, অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। অনেকক্ষণ পর নৌসিন ওকে জড়িয়ে রাখা মেয়েটাকে সরায়। তারপর মেয়েটাকে দেখে বলল, ফারিহা, হাহা, তুই এতদিন কোথায় ছিলি? জানিস আমরা কত টেনশন করছিলাম। কোথায় গিয়েছিলে তুই? তোর কিছু হয়নি তো? ফারিহা একটু হেসে বলল, আরে আস্তে আস্তে, আমি বলছি তো, শান্ত হ। তখন শিহাব ফারিজার হাত ধরে ওর দিকে ফিরিয়ে বলল, কোথায় ছিলি এতদিন? এদিকে আমরা টেনশনে মরে যাচ্ছি, আর তুই কোথায় গিয়ে গুম হয়েছিস? তোর ফোন বন্ধ, বাড়িতে কোনো খোঁজ নেই। আমার কি পরিমাণ টেনশন হচ্ছিল জানিস? আর তুই এখন হাসছিস? শিহাবের কথা শুনে ফারিহা মন খারাপ করে মাথা নিচু করে ফেলল। নৌসিন শিহাবকে চোখের ইশারায় থামতে বলে। তারপর ফারিয়ার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, ফারু, কি হয়েছে? তুই কোথায় ছিলি? ফারিহা হঠাৎ নৌসিনকে জড়িয়ে ধরে কান্না করে দিল। শিহাব কিছু বলতে গেলে নৌসিন হাতের ইশারায় শিহাবকে থামিয়ে দেয়। তারপর আস্তে আস্তে ফারিহার পিঠে হাত বুলিয়ে বলল, ফারিহা, কাঁদছিস কেন? বল না, আমাদের টেনশন হচ্ছে তো। ফারিহা নৌসিনকে ছেড়ে সোজা হয়ে বসে বলল, আমাকে একটু পানি দে। নৌসিন ওর ব্যাগ থেকে ওয়াটার পট বের করে ফারিহাকে দে। ফারিহা পানি খেয়ে নিজেকে শান্ত করে। নৌসিন আর শিহাব একদৃষ্টিতে ফারিহার দিকে তাকিয়ে আছে। ফারিহা একটু চুপ থেকে বলল, আমার বিয়ে হয়ে গিয়েছে। নৌসিন আর শিহাবের মাথায় মনে হয় এইমাত্র বাজ পড়ল। দুজনেই অবাক হয়ে ফারিহার দিয়ে তাকিয়ে আছে। তারপর শিহাব হেসে বলেল, আরে ইয়ার, এটা মজা করার সময় না। মজা করিস না তো। কি হয়েছে বল? আমি মজা করছি না শিহাব। ফারিহার সিরিয়াস কণ্ঠে কথা বলা দেখে শিহাব শান্ত কণ্ঠে বলল, ফারিহা, সত্যি? মানে কিভাবে? ফারিহা নৌসিন আর শিহাবকে সব খুলে বলল। দুদিন আগে ও ভার্সিটিতে আসার সময় কিডন্যাপ হওয়া, সারাদিন বন্দি থেকে রাত্রে বিয়ে, তারপরের দিন আয়ানের বাড়িতে থাকা, আর আজকে ভার্সিটিতে আসা। নৌসিন অবাক হয়ে বলল, কিন্তু উনি তোকে কেন কিডন্যাপ করে বিয়ে করল? ফারিহা তাচ্ছিল্য হেসে বলল, উনার নাকি আমার বাপির সাথে কোনো শত্রুতা আছে। বাপিকে কষ্ট দেওয়ার জন্য আমাকে বিয়ে করেছে। শিহাব রেগে বলল, ওই স্কাউন্ড্রেলটা এভাবে তোকে জোর করে বিয়ে করে ফেলল? মগের মুল্লুক নাকি? ফারিহা শিহাবের কথা উত্তর না দিয়ে হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বলল, আচ্ছা, তোরা কি আমার বাড়িতে গিয়েছিলি? নৌসিন বলল, তোর খোঁজ নিতে গিয়েছিলাম। তখনই তো আঙ্কেল বলল তোকে নাকি পাওয়া যাচ্ছে না। বাবার কথা শুনে ফারিহা উত্তেজিত হয়ে বলল, বাপি ঠিক আছে তো? শিহাব বলল, চিন্তা করিস না, আঙ্কেল ঠিক আছে, কিন্তু তোর জন্য অনেক টেনশন করছিল। আমি কালকে অনেক চেষ্টা করেছি বাপির সাথে যোগাযোগ করার, কিন্তু পারিনি। নৌসিন, তোর ফোনটা দে তো। নৌসিন ব্যাগ থেকে ফোন বের করে ফারিহার হাতে দিতে নিলে ফারিয়া থামিয়ে দিয়ে বলল, দাঁড়া, এখানে না ক্লাসে দিস। নৌসিন ভ্রু কুঁচকে বলল, কেন? এখানে কি সমস্যা? ফারিহা নিচু কণ্ঠে বলল, আয়ানের বডিগার্ডরা আমার উপর নজর রাখছে। এটা শুনে শিহাব রেগে বলল, এখানেও তোর ওপর নজর রাখার জন্য লোক পাঠিয়েছে? যে তুই স্বাধীনভাবে চলতে পছন্দ করিস, সেই তুই এসব মেনে নিয়েছিস? ফারিহা অসহায় কণ্ঠে বলল,
কি করব বল? না হলে তো আমাকে ভার্সিটিই আসতে দিত না। আচ্ছা ক্লাসে চল, ওখানে তো নজর রাখবে না। ওরা উঠে ক্লাসে চলে গেল। ক্লাসে গিয়ে ফারিহা নৌসিনের থেকে ফোন নিয়ে ওর বাপিকে কল দিল। ফারিহার বুক ধুকপুক করছে। 2 দিন পর বাপির সাথে কথা বলবে। কিছুক্ষণ রিং হওয়ার পর মিস্টার আজাদ কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল, হ্যালো। ফারিহা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, বাপি, আমি ফারিহা। ফারিহার কণ্ঠ শুনে মিস্টার আজাদ উত্তেজিত হয়ে বলল, ফারিহা মামুনি তুই কোথায়? তুই ঠিক আছিস তো? ওই আয়ান তোর সাথে কিছু করেনি তো? ফারিহা অবাক কণ্ঠে বলল, তুমি জানো যে উনি আমাকে কিডন্যাপ করেছিল? জানি রে মা, তোকে সব বলবো। এখন তুই কোথায় আছিস বল। এটা কার নাম্বার? বাপি আমি ভার্সিটিতে এসেছি আর এটা নৌসিনের নাম্বার। আচ্ছা তুই কিছুক্ষণ অপেক্ষা কর, আমি আসছি। ফারিহা কল কেটে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। তখন শিহাব বলল, কিরে আঙ্কেল কি বলল? বাপি আসছে। ফারিহা শুধু এটাই ভাবছে যে ওর বাপি জানে আয়ান ওকে কিডন্যাপ করেছে। তাহলে বাপি ওকে বাঁচানোর জন্য আসলো না কেন? ফারিহার ভাবনার মাঝেই শিহাব বলে উঠে, আজকে আর ক্লাস করতে হবে না, চল ক্যান্টিনে যাই। আঙ্কেল নাকি আসবে? নৌসিন বলল, এটাই ভালো, চল। ফারিহা, নৌসিন, শিহাব কিছুক্ষণ বসে থাকার পর প্রায় আধ ঘন্টার মধ্যে মিস্টার আজাদ ভার্সিটিতে আসে। ফারিহা বাপিকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দে। মিস্টার আজাদও 2 দিন পর মেয়ে কাছে পেয়ে আবেগপ্লুত হয়ে যায়। ফারিহা পিঠে হাত বুলিয়ে বলল, আমার মাটা কাঁদছে কেন? তুই না অনেক স্ট্রং। ফারিহা কাঁদতে কাঁদতে বলল, আই মিস ইউ বাপি। আই মিস ইউ টু মামনি। ফারিহা ওর বাবাকে ছেড়ে চোখের পানি মুছে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, কিন্তু বাপি তুমি জানতে আমি কোথায় ছিলাম? মিস্টার আজাদ পাশের একটা টেবিল দেখিয়ে ফারিয়াকে বলল, এখানে বসো, বলছি। নৌসিন ইশারায় শিহাবকে চলে আসতে বল। শিহাব আর নৌসিন একটু দূরে চলে আসে। এখন বাবা আর মেয়েকে একান্ত সময় দেয়া দরকার। মিস্টার আজাদ ফারিহার মাথায় হাত বুলিয়ে বলল, আমি জানতাম রে মা, কিন্তু আমার কিছু করার ছিল না। হ্যাঁ আমি প্রথম দিন জানতাম না যে তুই কোথায় ছিলি। অনেক খুঁজেছি তোকে, তারপর তোর বিয়ের পর আয়ান আমাকে ফোন দিয়েছিল। তারপর ওই রাতেই আমি আয়ানের বাড়ি যাই, কিন্তু তোর সাথে দেখা হয়নি। বাপি উনি আমাকে কিডন্যাপ করল, কিন্তু তুমি পুলিশের সাহায্য নিলে না কেন? মিস্টার আজাদ তাচ্ছিল্য হেসে বলল, আয়ান সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিল। পুলিশে ওর পকেটে। আর তুই তো জানিস ও কত বড় মাফিয়া। কিন্তু আমি আর তোকে ওর কাছে যেতে দেব না, তুই আমার কাছেই থাকবি। ফারিহা ওর বাবার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, বাপি একটা কথা বলবে? বল মা, তোমার সাথে ওনার কিসের শত্রুতা? মিস্টার আজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটা যদি জানতাম তাহলে তো ভালোই হতো। ফারিহা ভ্রু কুঁচকে ওর বাবার দিকে তাকায়। তখন মিস্টার আজাদ আবার বলল, আয়ান আমার সাথে কি নিয়ে শত্রুতা করছে সেটাই তো বুঝতে পারছি না। রাজনীতির দিক দিয়েও আমাকে ভেঙে ফেলতে চাচ্ছে, আর এখন আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করল। ওকে আমি সোজাসুজি জিজ্ঞেস করেছি যে ও আমার থেকে কি চায়, কিন্তু আয়ান কিছুই বলে না। কেন আমার উপরে এত রেগে আছে বুঝতেছি না।
ফারিহা অবাক হয়ে বলল, তুমিও জানো না? তোকে কিছু বলেছে? না, শুধু বলেছে তুমি নাকি ওনার আপনজন কেড়ে নিয়েছ। তাই উনি তোমার আপনজন মানে আমাকে কেড়ে নিয়েছে। আমি ওর আপনজন কেড়ে নিয়েছে? ওর সাথে আমার কোনো শত্রুতা নাই। এমনকি ওর পরিবারের কাউকে আমি চিনি না। কি জানি, উনি তো সব খুলে বলে না। কিছুক্ষণ পর মিস্টার আজাদ ফারিহার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, তুই আমার উপর রেগে আছিস, তাই না রে? আমি একজন এমপি হয়েও নিজের মেয়েকে সুরক্ষা দিতে পারি না। তোকে বাঁচাতে পারলাম না। ফারিহা ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, না না বাপি, এসব কি বলছ? আমি জানি তুমি চেষ্টা করেছ। আমি তোমার উপর একটুও রেগে নেই। খুব মিস করছিলাম তোমাকে। তখন হঠাৎ ফারিহার হাতে টান পড়ল। ফারিহা উঠে দাঁড়িয়ে দেখে আয়ান রক্তচক্ষু নিয়ে ফারিহার দিকে তাকিয়ে আছে। আয়ান শক্ত করে ধরে রাখার কারণে ফারিহা হাতে অনেক ব্যথা পাচ্ছে। আয়ানকে দেখে মিস্টার আজাদ রেগে বলল, আমার মেয়েকে ছাড়। আয়ান মিস্টার আজাদকে দেখে একটু হেসে বলল, ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আপনার মেয়ে এখন আমার স্ত্রী। তাই আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আপনি নাক গলাবেন না প্লিজ। তারপর আয়ান ফারিহার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, চলো। মিস্টার আজাদ বলে উঠে, আয়ান তুমি কিন্তু বাড়াবাড়ি করছ। ফারিহা একবার মিস্টার আজাদের দিকে তাকায়। মিস্টার আজাদ ও মেয়ের দিকে তাকিয়ে আছে। উনি চাইলেও আয়ানের সাথে পারবে না। আর এদিকে আয়ান মিস্টার আজাদের কথায় পাত্তা না দিয়ে ফারিয়াকে টানতে টানতে নিয়ে যায়। গাড়িতে বসে আয়ান আর কোনো কথা বলে না। একদম চুপচাপ গাড়ি চালাতে থাকে। ফারিহা আয়ানের পাশের সিটেই চুপচাপ বসে আছে। ফারিয়ার অনেক ভয় হচ্ছে, আয়ানকে দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে আয়ান ফারিহার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে আসে। ফারিহা ভয় কাঁপছে, আয়ানকে কিছু বলতে যাবে তখন আয়হান ঠাস ঠাস করে ফারিহার দু গালে দুটো চড় মেরে দেয়। তারপর পকেট থেকে গান বের করে ফারিহার গালের সাথে চেপে ধরে বলল, তোকে বলেছিলাম না বাবাকে ভুলে যা। তবুও কোনো সাহসে নিজের বাবার সাথে কথা বলেছিস? গান দেখে ফারিহা আঁতকে উঠে। মিস্টার আজাদ রাজনীতি করলেও ফারিহাকে কখনো এসবের সামনে আসতে দেনি। তাই আয়ান এভাবে গান চেপে ধরায় ফারিহা ভয় পেয়ে যায়। ব্যথায় ফারিহার চোখ দিয়ে পানি পড়ছে। আয়ান আবার বলল, আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। এখানে বন্দি থাকবি তুই। আয়ানের কথা শুনে ফারিহা আঁতকে ওঠে বলল, না না প্লিজ, এরকম করবেন না। আমি পড়াশোনা করতে চাই। আয়ান দাঁতে দাঁত চেপে বলল, তাহলে আমি যা বলেছি তা শুনলি না কেন? বা বাপির সাথে অনেকদিন কথা বলিনি তাই। আয়ান ফারিহাকে ধমক দিয়ে বলল, তোকে আমি বারণ করিনি? বল, বারণ করেছি কিনা? আয়ানের ধমকে ফারিয়া কেঁপে ওঠে। তারপর কোনোরকমে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আয়ান ফারিহার চুলের মুঠি ধরে ফারিয়ার মুখটা আয়নায় মুখের কাছে এনে বলল, আমার কথা অমান্য করে কাজটা ভালো করিসনি। তারপর ফারিহাকে ধাক্কা দিয়ে ফেলে আয়ান ওয়াশরুমে চলে যায়। ধাক্কা দেওয়ার ফলে ফারিহা ফ্লোরে পড়ে যায়। আয়ান চলে গেলে ফারিহা ফুপিয়ে কেঁদে দেয়। ওর জীবনটা কি হয়ে গেল? আগে বাপির আদরের মেয়ে ছিল আর এখন প্রত্যেকদিন কষ্ট সহ্য করতে হচ্ছে। আচ্ছা ওর কি দোষ? ফারিহা কাঁদতে কাঁদতে তাচ্ছিল্যে হাসে। রাতে আয়ান ল্যাপটপে অফিসের কাজ করছিল। তখন ফারিহা আয়ানের জন্য কফি নিয়ে আসে।
ফারিহা সার্ভেন্টদের থেকে শুনেছে আয়ান রাতে কফি খায়। তাই ফারিহা নিজে আয়ানের জন্য কফি বানিয়ে আনে। ফারিহা কফি নিয়ে রুমে এসে আয়ানের দিকে মগটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার কফি। আয়ান ল্যাপটপ থেকে চোখ তুলে একবার ফারিহার দিকে তাকায়, তারপর আবার কফি দিকে তাকায়। তারপর কিছু না বলে কফির মগটা হাতে নেয়। ফারিহার বুক ধুকপুক করছে। যদি কফি খারাপ হয়, যদি আবার ওর সাথে আয়ান বাজে আচরণ করে। আয়ান কফিতে চুমুক দেয় আর এদিকে ফারিহা হাত কোচলাচ্ছে আর আয়ানের দিকে তাকাচ্ছে। আয়ান এক চুমুক খেয়ে বলল, ভালোই তো কফি বানাও। কার কাছ থেকে শিখেছ? আয়ানের কথা শুনে ফারিহার মুখটা উজ্জ্বল হয়ে যায়। হাসি মুখে বলল, আমি তো আগে কফি বানাতে পারতামই না। তারপর বাপি। এইটুকু বলে ফারিহা চুপ হয়ে যায়। আয়ান বুঝতে পারে ফারিয়া কি বলতে চেয়েছিল। আয়ান বলে উঠে, এমপি মহিদুল হক আজাদ কফি বানাতে পারে? আয়ানের কথা শুনে ফারিহা হেসে বলল, বাপি অনেক ভালো কফি বানায়। ফারিহাকে দাঁড়িয়ে উসখুস করে আয়ানকে কিছু বলবে বলে। আয়ানের রাগটা এখন কিছুটা কমেছে। ফারিহা এই সুযোগে মাথা নিচু করে বলল, আই এম সরি। আমি জানি আমি আপনার কথা অমান্য করেছি, কিন্তু প্লিজ আমার ভার্সিটি যাওয়া বন্ধ করবেন না। আয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে থেকে বলল, আমিও চেয়েছিলাম আমার বউ যেন অশিক্ষিত না হয়। তাই তোমার ভার্সিটি যাওয়ার পারমিশন দিয়েছি। কিন্তু তুমি তো আমার কথা মানলে না। আয়ানের কথা শুনে ফারিহা মাথা নিচু করে ফেলে। কিছুক্ষণ পর আয়ান বলে উঠে, ঠিক আছে, প্রথমবার তাই ক্ষমা করলাম। তুমি কাল থেকে ভার্সিটি যেতে পারো। আয়ানের কথা শুনেছে ফারিহার মুখে হাসি ফুটে ওঠে। তারপর খুশি হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ। তারপর ফারিহা নিচে চলে যায়। ফারিহা আসলে আয়ানের রাগ ভাঙানোর জন্য ওর জন্য কফি করে আনে। না হলে ফারিহা আয়ানের জন্য কফি করার কোনো ইচ্ছে নেই। যাক, ওর কাজটা সার্থক হল। ফারিহা চলে গেল। আয়ান কফির মগে চুমুক দিয়ে বাঁকা হাসে। আয়ান জানে ফারিহা কখনো নিজ থেকে ওকে কফি করে খাওয়াবে না, শুধুমাত্র ভার্সিটি যাওয়ার অনুমতি চাওয়ার জন্য এত লাদিক্ষেতা। যাই হোক, মেয়েটা দারুণ কফি বানায়। পরদিন সকালে ফারিহা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিজের জন্য কফি বানিয়ে ছাদে চলে যায়। কিছুক্ষণ ছাদে থাকার পর আয়ানের জন্য কফি নিয়ে রুমে আসে। এসে দেখে আয়ান ওয়াশরুম থেকে বের হচ্ছে। ফারিহা চুপচাপ আয়ানকে কফি দিয়ে চলে আসতে নিলে আয়ান ফারিহাকে ডাকে। ফারিহা পেছনে ফিরলে আয়ান বলল, এবার থেকে প্রতিদিন তুমি আমার জন্য কফি বানাবে। ফারিহা ভদ্র মেয়ের মতো মাথা নাড়ল। তারপর ফারিহা চলে যেতে নিলে আবার পেছনে ফিরল। আয়ান ফারিহাকে থেমে যেতে দেখে বলল, কিছু বলবে? ফারিয়া হাত কচলে এদিক ওদিক তাকিয়ে বলল, আসলে আমার বইগুলো সবই বাড়িতে। ফারিহা ভাবে আয়ান হতো এটা শুনে রেগে যাবে, কিন্তু আয়ান শান্ত কণ্ঠে বলল, তোমাকে নতুন বই এনে দেব। এগুলো প্রয়োজন নেই। না না, আমার এগুলোই লাগবে। আয়ান ফারিহার দিকে শান্ত চোখে তাকালে ফারিহা মাথা নিচু করে বলল, ওখানে আমার অনেকগুলো ইম্পর্ট্যান্ট নোট আছে। তাছাড়া ওই বইগুলোতে ইম্পর্ট্যান্ট অনেক কিছু দাগানো আছে। আমার ওইগুলো প্রয়োজন। আয়ান একবার ফারিহার দিকে তাকিয়ে কিছু না বলে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যায়। ফারিহা আয়ানের যাওয়ার দিকে তাকিয়ে এক ফোঁটা চোখের জল ফেলল।
বইগুলো না পেলে সত্যি ওর লেখাপড়ার অনেক ক্ষতি হবে। আর এখন তো ফারিহা বাবার সাথে যোগাযোগ করে বলতে পারবে না যে বইগুলো আনতে বলবে। ফারিহা চুপচাপ ভার্সিটির জন্য রেডি হতে থাকল। ফারিহা ভার্সিটিতে যাওয়ার সাথে সাথেই নৌসিন আর শিহাব ওকে ঘিরে ধরে। নৌসিন বলল, ফারিহা আয়ান ভাইয়া তোকে এভাবে নিয়ে গেল কেন? শিহাব বলল, কত বড় সাহস! তোর বাবার সামনে দিয়ে তোকে এভাবে টানতে টানতে নিয়ে গেল। আমি তো ভাবছি আঙ্কেল কিছু বলল না কেন। নৌসিন বলল, এই ফারিহা বলস না, তোকে বকাঝকা করেনি তো? ফারিহা হেসে বলল, আরে না, কিছু বলেনি। শিহাব সন্দেহ চোখে ফারিহার দিকে তাকিয়ে বলল, তুই যে আঙ্কেলের সাথে যোগাযোগ করলি তার জন্য কিছু বলেনি? ফারিহা একটু চুপ হয়ে যায়। তারপর মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল, না, কিছু বলেনি। নৌসিন ফারিহার গালে হাত রেখে অবাক কণ্ঠে বলল, ফারু, তোর গালে রকম লাল হয়ে আছো কেন? দেখে তো মনে হচ্ছে কেউ চড় মেরেছে। নৌসিনের কথা শুনে শিহাব ফারিহারকে দেখে। ফারিয়া হেসে বলল, আরে না, কিছু হয়নি, মনে হয় মশা কামড় দিয়েছে। শিহাব রেগে বলল, কিছু হয়নি মানে? স্পষ্ট 5 আঙ্গুলের দাগ বোঝা যাচ্ছে। তোকে ওই আয়ান মেরেছে তাই না? ফারিহা কিছু বলতে যাবে তখন শিহাব ফারিহাকে জোরে একটা ধমক দিয়ে বলল, চুপ! আর কত মিথ্যা বলবি? স্পষ্ট বোঝা যাচ্ছে তোকে কেউ চড় মেরেছে। কত বড় সাহস তোকে চড় মারে! প্লিজ রাগ করিস না। রেগে কি লাভ বলতো? উনাকে তো তোরা কিছু বলতে পারবি না। হ্যাঁ, আমরা পারব না, কিন্তু আঙ্কেল তো পারবে। আমি এক্ষুনি আঙ্কেলকে কল করছি। ফারিহা উত্তেজিত কণ্ঠে বলল, না না, বাপিকে কিছু বলিস না। নৌসিন আর শিহাব অবাক চোখে ফারিহার দিকে তাকায়। ফারিহা নিচু কণ্ঠে বলল, বাপি উনার সাথে পেরে উঠবে না। আর বাপি যদি জানে উনি আমাকে চড় মেরেছে আর বাপি কিছু করতে পারেনি তাহলে অনেক কষ্ট পাবে। বাপি অসুস্থ হয়ে পড়বে। প্লিজ বাপিকে কিছু বলিস না, তোদেরকে অনুরোধ করছি। নৌসিন ফারিহাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ফারিহা হাসি মুখে বলল, এই কাঁদছিস কেন? আয়ান ভাইয়া তোকে খুব কষ্ট দেয় তাই না রে? আরে না, ধুর, তোরা এত চিন্তা করিস না তো। তুই খুব স্ট্রং মেয়ে ফারিহা, বলে শিহাব ফারিহাকে এক সাইড থেকে জড়িয়ে ধরল। নৌসিন ও ফারিহাকে জড়িয়ে ধরেছিল। ফারিহা হাসিমুখে ওদের দিকে তাকায়। এই দুইজন ওর বন্ধু কম, ভাইবোন বেশি। বাপির পরে এই নৌসিন আর শিহাবই ফারিহার সবচেয়ে আপনজন। চলবে।